তো বন্ধুরা আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে গাইসেন্সে কিছু পুতুলের সাথে ফাইট করছিল আর ওই পুতুলগুলো টুকরা টুকরা হয়ে ভাগ ভাগ হয়ে গাইসেন্সকে একটা ঘরের ভিতরে বন্দি করে ফেলে। এখন এই পার্টের শুরুতে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গাইসেন্স একটা লোকের সাথে ফাইট করতেছিল আর ওই লোকটাও ঠিক এইরকম কাঠের পুতুলগুলোই ব্যবহার করে ওর সাথে ফাইট করার জন্য। তো তাহলে তোমার সাথে ফাইট করার আগে আমার এই পুতুলগুলোর সাথে ফাইট করতে হইব, তো চলো শুরু করি। হা এখন আবার বর্তমানের সিন দেখানো হয়। হা 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 তোমার কি মনে হয় সাধারণ কাঠের দেওয়াল আমাকে আটকাইতে পারবো? আমার যৌবনের শক্তির মাধ্যমে আমি যে কোনো ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারবো। আর তারপরেই গাইসেন্স ওই দেওয়ালের মধ্যে একটা খুশি মারে। কিন্তু ভাই এই কাঠের দেওয়াল এত বেশি মজবুত ছিল যে গায়ের হাড্ডি সহকারে কেঁপে ওঠে। ভুলে যাও, আমি যা বলেছিলাম, আমি তো এটাকে ভাঙতেই পারতাছি না। এগুলো কোনো সাধারণ ব্যারিয়ার না, এগুলোকে মনে হয় চাকরা দিয়ে শক্তিশালী করা হইতাছে। আর তখনই বাইরে থেকে ইয়াগুরা গাইসেন্সকে ডাক দেয়, ইয়াগুরা তুই কি ঠিক আছস? হা 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 আমি ঠিক আছি, কিন্তু আমি ইয়াগুরা না। আর তারপরেই সে নিজের আসল রূপে চলে আসে। আর সে একা ছিল না, ওর সাথে আরো দুইজন ছিল। একটার নাম হইতাছে রিওনোইন, আরেকটার নাম হইতাছে রোকাকু, আরেকটার নাম হইতাছে জাকো। কিন্তু গাইসেন্সে ওদের নাম শোনার পরে অনেক চিন্তা করতে শুরু করে দেয়। আমার মনে হইতাছে আমি এই নামটা কোথাও যেন শুনছি। তোমার কি আমার বাবার নাম মনে আছে, যার নাম ছিল আগিরা? আপনি এক সময় তার সাথে ফাইট করে তাকে হারাই দিছিলেন, আর এই কারণে আমরা প্রতিজ্ঞা নিছি যে আমরা আপনাকে ছাড়বো না, মাইট গাই অফ দ্য লিফ। আর তারপরে গিয়ে গাইসেন্সের ওদের বাপের কথা মনে পড়ে। ও আমার মনে পড়ছে, তোমার বাবা তো অনেক বেশি শক্তিশালী ছিল, আমার অনেক কষ্ট হয়েছে তাকে হারাইতে। মানে ভাই গাইসেন্সের ওই লড়াইয়ের কথা মনে আছে, তার মানে তো ওই লড়াই অনেক ভয়ানক ছিল। গাই বলে যে আচ্ছা ঠিক আছে এই নাটক বন্ধ করো, নয়তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাইব। তবে ওরা বলে যে আমরা তোমাকে ছাড়বো না। আর এদিকে আমরা দেখতে পাই যে রকলি বুঝতে পেরে গেছে যে সাকুরা ওর উপরে নজর রাখতেছে। সাকুরা বলে যে হ্যাঁ লেডি সুনারে আমাকে এটা করার জন্য বলেছে। কিন্তু রকলি বলে যে তুমি কি লুকাইতাছো, আমাকে তাড়াতাড়ি করে বলো। আর এদিকে ওই তিন ভাই নিজেদের জুসুকে অ্যাক্টিভ করে মাইট গায়ের উপরে আক্রমণ করে দেয়, যেগুলোকে মাইট গায়ে ডচ করতে শুরু করে। আমরা প্রতিশোধ নিয়েই ছাড়বো, এখন শেষ হয়ে যাও। কিন্তু ঠিক তখনই সেখানে নারুতোদের টিম চলে আসে। তুই হইতাছস তাইলে নকলি ইয়াগুরা, তোকে আমি ছাড়বো না। নেজি তখন ব্যাকুগানের ব্যবহার করে দেখতে পায় যে গাইসেন্সে ওই ঘরের ভিতরেই আছে, আর গাইসেন্সের উপরে আসলে আক্রমণ করা হইতাছে। আর এই দেওয়ালের মধ্যে চাকরা ইনফিউজ করা আছে। আর এটা শোনার পরেই টেনটেন নিজের স্ক্রোল বের করে আর কুনাই দিয়ে এদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু এরা কুনাইকে ডচ করে ফেলে। কিন্তু যখন ওরা তিনজনে ওই ঘরের দিকে যেতে শুরু করে দেয়, তখনই ওদের সামনে অনেকগুলো পাপেট চলে আসে। এতগুলো পাপেট চলে আসে যে ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। ভাই এগুলো আবার কি? নারুতো বলে যে তোমাদের কি মনে হয়েছে এই ডান্ডাগুলো দিয়ে আমাদেরকে আটকাইতে পারবা? তোমরা কি মজা করতাছো? নারুতো এই ডান্ডাগুলোর উপরে ঘুষি দিতে যায়। নারুতো থাম। আর তখন ওই ডান্ডাগুলো থেকে একটা হাত বের হয়ে আসে, যেটা নারুতোর চেহারার মধ্যে লাগে। ভাই আমার হ্যান্ডসাম ক্ষমা তো শেষ। আর তারপরেই ওই সকল পুতুলগুলো থেকে হাত পা বের হয়ে আসে। ভাই এরা কি এগুলোকে পাপেটের মতো কন্ট্রোল করতেছে নাকি? তবে টেনটেন বলে যে তারা একসাথে এতগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারে, এটা তো ইম্পসিবল। এই জন্য নেজি তখন নিজের ব্যাকুগানের ব্যবহার করে। নেজি তখন দেখতে পায় যে এগুলোর ভিতরে একটা করে তালিসমান আছে। ও বুঝতে পারছি, এগুলোকে আগে থেকে অ্যানিমেটেড করা আছে। তার মানে হইতাছে যে এগুলো পাপেট মাস্টার জুৎসু না, এগুলোর মধ্যে আগে থেকেই কিছু বেসিক মার্শাল আর্টের টেকনিক রেকর্ড করা আছে। আর সে অনুযায়ী এই পাপেট গুলোকে কন্ট্রোল করে তারা ফাইট করে। তার মানে হইতাছে যদি ওরা ওই সিলগুলোকে খুলে ফেলে তাহলে এই পাপেট গুলো কোনো কাজেরই না। ও তাই নাকি? এত সহজ? মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। আর নারুতো নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে এই পুতুলগুলোর উপরে আক্রমণ করে দেয়, আর এগুলোর মধ্যে যে সিলগুলো ছিল সেগুলোকে ছিঁড়তে থাকে। হা 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 এটা তো একেবারেই সহজ। কিন্তু তখনই অন্য কেলেঙ্কারি হয়, এই পুতুলগুলো অনেক স্পিডে ঘুরতে শুরু করে দেয়, কিন্তু তারপরে ওদের আক্রমণ করা থামে না। টেনটেনও নিজের কুনাই আর শুরিকেন দিয়ে এগুলোর উপরে আক্রমণ করে ওই তালিসমানগুলোকে ছিঁড়তে শুরু করে। ভাই এটা তো একেবারেই সহজ। কিন্তু ওই তিন ভাই বলে যে হা 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 তোমাদের কি মনে হইতাছে এটাই শুধু আমাদের জুৎসু? আর তারপরেই তারা নিজেদের অন্য একটা জুৎসুর ব্যবহার করে, উডেন ডামি ম্যানুপুলেটেড জুৎসু। এত ওই পাপেট গুলো একেবারে মানুষের মতো ফাইট করতে শুরু করে দেয়, আর এক এক করে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়। নারুতো বলে যে সাবধানে, এরা তো একেবারে মানুষের মতো ফাইট করতেছে। আর এরপরে এই পাপেট গুলো ওদের তিনজনকেই কর্নার করে দেয়। নেজি তখন বলে যে মনে হয় যে তারা কিছু পাপেটকে পাপেট মাস্টার জুৎসুর মাধ্যমে কন্ট্রোল করতেছে। কিন্তু হঠাৎ করে তখন সেখানে কে যেন চলে আসে আর এই পাপেট গুলোকে ভাঙতে শুরু করে দেয়। আর এটা কে? এটা হইতাছে রকলি। আরে রকলি তুই জানলি কেমনে যে আমরা এখানে আইছি? তখন রকলি বলে যে আমাকে সাকুরা বলেছে, আর আমি জানতাম যে গাইসেন্সে এই রাস্তা দিয়েই যাবে। কিন্তু এখন গাইসেন্সে কোথায়? নারুতো বলে যে ওইদিকে ওই ঘরের ভিতরে। ঠিক তখন এরা তিন ভাই অন্য একটা জুৎসুর ব্যবহার করে, যে কারণে সবগুলো পাপেট গাইসেন্সে যে ঘরের মধ্যে আছে ওই ঘরের মধ্যে গিয়ে লাগতে শুরু করে দেয়। আর ওই ঘরটা বিশাল বড় একটা রাজপ্রাসাদ হয়ে যায়। ভাই এটাকে দেখে তো অনেক বড় রাজপ্রাসাদ মনে হইতাছে। তবে রকলি বলে যে আমাকে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে দাও। গাই
গাইসেন্সে হইতাছে আমার মাস্টার, এই জন্য আমি নিজের প্রাণ দিয়ে দিব গাইসেন্সেকে বাঁচানোর জন্য। তবে নারুতো বলে যে রকলি তোর পায়ের অবস্থা তো বেশি ভালো না। তবে রকলি লাফ দিয়ে দেয় আমি ভিতরে যাইতাছি। তখন রকলির সামনে অনেকগুলো পাপেট চলে আসে, কিন্তু রকলি বলে যে তোমাদের কি মনে হয় তোমরা আমাকে থামাইতে পারবা? আমি প্রথমেই তোমাদেরকে ওয়ার্নিং দিতাছি। কিন্তু তখনই নারুতো, টেনটেন আর নেজি সেই পাপেট গুলোর উপরে আক্রমণ করে দেয়। মানে ওরা তিনজনের রকলিকে সাহায্য করবে আর কি। আর নেজি তো রকলিকে এটাও বলে দেয় যে সেখানে একটা দুর্বল জায়গা আছে, সেখান দিয়ে তুই ঢুকতে পারবি। ঠিক আছে তাইলে চলো। আর রকলি সেখানে লাফ দিয়ে আক্রমণ করতে যায়, ডাইনামিক এন্ট্রি। কিন্তু ভাই রকলির আক্রমণ করার আগে ওই দরজা নিজে নিজে খুলে যায়। আর ভাই রকলি তো একেবারে আজব ভাবে গইরায় গইরায় যাইতে শুরু করে, কিন্তু আবার সুপার হিরোর মতো ল্যান্ডিং করে। কেউ কি আমারে দেখছে? না, কেউ দেখে নাই। মনে হয় যে আমাকে একটা ফাঁদের মধ্যে আটকানো হয়েছে, তাই না? তারপরেই রকলি ভিতরের দিকে যেতে শুরু করে দেয়। আর তারপরে আমাদের এদের তিন ভাইকে দেখানো হয়। আর আলোচনা করতেছিল যে বড় ভাই সবকিছু হ্যান্ডেল কইরা নিব। আর তারপরেই সে একটা জুৎসুর ব্যবহার করে। তখন আমরা দেখতে পাই যে ওর চাকরা আসলে দুই দিকে যেতে শুরু করে দেয়। আর ঠিক তখন রকলির সামনে একটা পাপেট চলে আসে। আর বুঝতেই পারতাছো যে এখন রকলিকে এই পুতুলের সাথে ফাইট করতে হইব। কিন্তু এর আগেই তারা রকলিকে রাগিয়ে দেয়, গাইসেন্সেকে অপমান করে। আর তখনই হঠাৎ করে এই পাপেট রকলির উপরে আক্রমণ করে দেয়। রকলি তো একেবারে অবাক হয়ে যায় যে এই পাপেটটা লিভ হারিকেনের ব্যবহার করছে। আমি তো শুধু এটাকে একবার ইয়াগুরার বিরুদ্ধে ব্যবহার করছিলাম, আর ইয়াগুরা আমার এই টেকনিককে কপি করে ফেলছে। কিন্তু ভাই ইয়াগুরা এই টেকনিক সম্পর্কে কিছুই জানে না। একটু পরেই তোমরা এটা জানতে পারবা যে রকলি আসলে কার সাথে ফাইট করতেছে। আর তারপরে রকলিও আবার এটার উপরে আক্রমণ করে, কিন্তু সেটা খুব সহজেই রকলির অ্যাটাককে ডজ করে ফেলে। ভাই এটা দেখার পরে তো রকলি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। রকলি চিন্তা করে যে যদি ইয়াগুরা আসলে আমার এই টেকনিককে কপি করে ফেলতে পারে, আবার এটাকে ডজও করতে পারে, তাহলে ইয়াগুরা তো অনেক বেশি ট্যালেন্টেড। কিন্তু তখন আমরা দেখতে পাই যে রকলি যেভাবে বসেছিল ঠিক মাইট গায়ের সামনে থাকা পাপেটটাও একইভাবে বৈশা রইছে। আর মাইট গায়ে চিন্তা করে যে এই মুভগুলো তো ইয়াগুরা কখনোই করতে পারবে না। আমার মাথার মধ্যে শুধু একজনই আইতাছে যেই মুভগুলোকে করতে পারবে, আর সেটা হইতাছে রকলি। আর এদিকে এরা তিন ভাই মজা নিতাছিল যে তারা একে অপরের সাথে ফাইট করতেছে, কিন্তু তারা জানেই না। আর রকলি আর মাইট গায়ে একে অপরের সাথে ফাইট করতেই থাকে। রকলি চিন্তা করে যে যদি আমি এইভাবে ফাইট করতেই থাকি তাহলে আমি বেশিক্ষণ টিকতে পারতাম না। এই কারণে আমার এই মুভকে ব্যবহার করতেই হইব। গাইসেন্সে, লেডি সুনারে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি প্রমিস করেছিলাম, কিন্তু আমাকে গাইসেন্সকে বাঁচানোর জন্য এটা করতেই হইব। আর তারপরেই রকলি নিজের যে ব্যান্ডেজ গুলো আছে সেগুলোকে খুলতে শুরু করে দেয়। আর গাইসেন্সের সামনে যে পুতুলটা ছিল সেটা কিন্তু রকলির মুভগুলোকেই কপি করতেছিল। আর এতেই গাইসেন্সে বুঝতে পেরে যায় যে এটা হয়তো রকলি হতে পারে। আর তারপরে রকলি নিজের হিডেন লোটাসের ব্যবহার করতে শুরু করে দেয়। আর রকলি যখন পাপেটটাকে ধরে তখনই পাপেটটা গায়েব হয়ে যায় আর রকলিকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এতে রকলি আরো বেশি অবাক যে কি সে আমার হিডেন লোটাসকেও কাউন্টার করে দিল কিভাবে। এটা তো খুবই অসাধারণ। গাইসেন্সকে ছাড়া আমার এই অ্যাটাককে এখন পর্যন্ত কেউ কাউন্টার করতে পারে নাই। আর গাইসেন্সও চিন্তা করে যে আমাকে ছাড়া যদি অন্য কেউ এখানে থাকতো তাহলে তার 12টা বেজে যাইতো গা। আর এখন আমার কিছু করতেই হইব। আর তারপরেই গাইসেন্স একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে যায়। আর এদিকে লি দেখতে পায় যে লিয়ের সামনে থাকা পাপেটটা মাটির মধ্যে নিজের পা দিয়ে টোকা দিতাছে। কারণ হইতাছে গাইসেন্সও ঠিক এটাই করতেছে। আর এই টোকা দেওয়ার শব্দ শোনার পরে রকলি বুঝতে পেরে যায় যে আসলে এটা হইতাছে মস্কোর। গাইসেন্স রকলিকে সিচুয়েশন সম্পর্কে বলে দেয়, তার সাথে সাথে একটা সমাধানও দেয়। আর সেটা হইতাছে তাদেরকে এত তাড়াতাড়ি মুভ করতে হইব যেন ওই পাপেটগুলো সেটাকে কপি করতে না পারে। আর তারপরে রকলিও গাইসেন্সকে একটা মেসেজ দেয় যে গাইসেন্স আমি আমার প্রমিসকে ভেঙে ফেলে ওই মুভকে ব্যবহার করব আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সনকে রক্ষা করার জন্য। আর এইটা শোনার পরে তো গাইসেন্স একেবারে ইমোশনাল হয়ে যায়। তুমি কি সত্যি কইতাছো আমি তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন? ওলি আমার তো খুশিতে কান্না আইতাছে। আমি জীবনেও এই কথাটাকে ভুলবো না। তখন গাইসেন্সে বলে যে যদি লি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও নিজেকে শেষ কইরা দেমু। আর এরপরে ভাই এরা দুজনে ইমোশনাল হয়ে যায়, এদের নাটক শুরু হয়ে যায়। ধন্যবাদ গাইসেন্সে। যাই হোক তারপরে এরা দুজনে নিজেদের 8th ইনার গেট ওপেন করতে শুরু করে দেয়। গাইসেন্সে ওপেন করে 5th গেট অফ লাইট আর লি ওপেন করে 4th গেট অফ পেন। আর এরা দুজনে নিজেদের এই ফর্মেই ফাইট করতে শুরু করে দেয়। আর এদের ফাইট এত বেশি ভয়ানক ছিল যে আশেপাশের সবকিছু ভাঙতে শুরু করে। আর এদের দুজনের স্পিড এত বেশি ছিল যে এক পর্যায়ে গিয়ে ওই পাপেটগুলো এই স্পিডকে আর ম্যাচ করতে পারে না। এরা এত স্পিডে ফাইট করতেছিল যে নকল ইয়াগুরার অবস্থা খারাপ হয়ে যায় ওই পাপেটগুলোকে ঠিক রাখার জন্য। আর ভাই একটা সময় পরে গিয়ে ওই পাপেটগুলো আর কিপ আপ করতে পারে না, যে কারণে সেগুলো ভাঙতে শুরু করে। আর বাইরে আমাদের দেখানো হয় যে নারুতো, টেনটেন আর নেজি সবগুলো পাপেটকে একেবারে ভেঙে তছনছ কইরা দিছে। আর তখন ওরা দেখতে পায় যে ওই যে রাজপ্রাসাদ সেটাও ভাঙতে শুরু কইরা দিছে, যেটা একেবারে টুকরো
টুকরা টুকরা হয়ে মাটির মধ্যে পড়ে যায় আর এর ভিতর থেকে ওরা 3 ভাই বের হয়ে এসে মাটির মধ্যে বসে পড়ে। গাইসেন্সে বলে যে যদি তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে তোমরা একটা ওয়ারিয়রের মতো আমার সাথে ফাইট করতে আইবা। তোমার বাবা আমার সাথে সামনাসামনি ফাইট করছে। সে এমন একটা লোক ছিল যে কখনো এইরকম ট্রিক্সের ব্যবহার করতো না। গাইসেন্সে বলে যে এই জন্যই আমি তোমার বাবাকে অনেক বেশি সম্মান করি। আমাদের মধ্যে একেবারে একটা ফেয়ার ফাইট হয়েছিল যেটাতে তোমার বাবা হেরে গেছে, কিন্তু তারপরেও সে আমাকে বলছে যে সে ভবিষ্যতে আমার সাথে আরেকবার ফাইট করতে চায় আর আমি তার অফারকে অ্যাকসেপ্ট করছিলাম। তোমরা আমাকে বিশ্বাস করো অথবা না করো, এটা এইরকমই ছিল। তখন এরা 3 ভাই বলে যে আমরা মনে হয় ভুল মনে করছিলাম। সে হয়তো নিজের শেষ সময়ে এসে আপনার সাথে ফাইট করতে বলেছিল যেন আমরা আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়। তখন মাইট গাই বলে যে তোমাদের বাবা আমাদের লড়াইয়ের সময় অনেক ভালো একটা জিনিস শিখাইছিল। আমাদের লড়াইয়ের সময় তোমার বাবা আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই গেছে, সেটা হইতাছে যে ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে জন্ম নেওয়া তেমন কোনো ব্যাপার না। আসল গুড লাক হইতাছে যারা নিজেদের উপরে বিশ্বাস রাখে আর ওই বিশ্বাসের সাথে নিজের উপরে কাজ করতে পারে এবং পরিশ্রম করতে পারে। নারুতো বলে বাবা এটাই হইতাছে টিচারদের জন্য পারফেক্ট ডায়লগ। আর ঠিক তখনই সেখানে সাকুরা মেডিকেল টিমকে নিয়ে চলে আসে। তারা এখানে এসে রক লিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। নারুতো বলে যে এটা হইতাছে স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক, কিন্তু আমার টিচার কই? পারবিজ সেজ রিসার্চ করতে ব্যস্ত। তো বন্ধুরা এর সাথে আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।